হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। WPSCTCL জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য আমরা যে 300 ইম্পর্ট্যান্ট অনলাইনের সিরিজ শুরু করেছিলাম, আজকে তার থার্ড পার্ট। আজকে আমরা একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছি, সেটা হলো যে WPSCTCL জন্য কিছু কিছু ইম্পর্ট্যান্ট সাবজেক্ট আছে, যে সাবজেক্টগুলো যে সাবজেক্টগুলো থেকে কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসছে। তো সেই সমস্ত সাবজেক্টের কিছু ইম্পর্ট্যান্ট টপিক আমরা রোজ এই 300 MCQ সিরিজের প্রথমে জাস্ট কিছুক্ষণ আমরা কি করব, ডিসকাস করব। যেমন ফর এক্সাম্পল কন্ট্রোল সিস্টেম, ডিজিটাল ইলেকট্রনিক্স, কিছুটা মাইক্রো প্রসেসর আর অ্যানালগ ইলেকট্রনিক্স। এই মোটামুটি চারটে সাবজেক্ট আছে। কন্ট্রোল সিস্টেম, ডিজিটাল ইলেকট্রনিক্স, মাইক্রো প্রসেসর, অ্যানালগ ইলেকট্রনিক্স। তো এই চারটে সাবজেক্টের মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, যে ইম্পর্টেন্ট টপিকগুলো কি করব, আমরা প্রত্যেকটা ভিডিওতে কি করব, প্রথমে অল্প করে আমরা ডিসকাশন করব এবং তারপরে আমরা আমাদের সিরিজ শুরু করব। তো তোমাদের যদি এই ইনস্টিটিউটটা পছন্দ হয়, যে হ্যাঁ ঠিক আছে চলতে পারে, অসুবিধা নেই, তাহলে তোমরা সেটা কমেন্টে জানিও। আর যদি মনে হয় যে না, দরকার নেই এই ধরনের কোনো এক্সট্রা ইনফরমেশন দরকার নেই, জাস্ট যেমন চলছে সেরকম চলুক, সেটা তোমরা কমেন্টে জানিও। তোমাদের অ্যান্সার অবশ্যই দেখবো। আর যদি যদি মনে হয় যে না, কারোর দরকার হচ্ছে না, সেক্ষেত্রে আমি কিন্তু অনলি সিরিজটা শুরু করবো। পরে ভিডিও থেকে কিন্তু এই পার্টটা আমি দেবো না আর। তো আজকে আমরা যেহেতু বললাম যে নতুন একটা পার্টকে আমরা ইন্ট্রোডিউস করব, সেই পার্টটা হচ্ছে কি, কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে, কি পার্টটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম। বেশিক্ষণ লাগবে না, কম সময়ের মধ্যেই কন্ট্রোল সিস্টেমের একটা ইম্পর্টেন্ট টপিক। তো দেখো, আমরা যখন কন্ট্রোল সিস্টেম পড়ি, যারা কন্ট্রোল সিস্টেম কোনোদিন পড়োনি তাদের জন্য কোনো অসুবিধা হবে না। আমি অল্প করে যে ইম্পর্টেন্ট টপিক সম্বন্ধে কিছু আলোচনা করে দেবো। তো কন্ট্রোল সিস্টেম যখন আমরা পড়ি, কন্ট্রোল সিস্টেমে প্রথমে কী পড়ি, যে কন্ট্রোল সিস্টেম দু ধরনের হয়। একটা হচ্ছে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, আর সেকেন্ড হচ্ছে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। আমরা এই দু ধরনের কন্ট্রোল সিস্টেম পড়ে থাকি। আর এখান থেকে কোশ্চেন ম্যাক্সিমাম টাইম আসে। ঠিক আছে, বেসিক কোশ্চেন আমরা এখান থেকেই পাই, যে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের কী বেনিফিট আছে, বা ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের কী বেনিফিট আছে, ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের কী অ্যাডভান্টেজ, ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের কী অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। তো এই ব্যাপারগুলো সম্বন্ধে আমরা কি করব, জানবো কিছু অল্প করে। ব্যাস, জাস্ট আজকের টপিক কি, তাহলে ওপেন লুপ অ্যান্ড ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের মধ্যে আমরা এই দুটো জিনিস জানবো। পরের দিন যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ ঠিক আছে চলতে পারে এরকমভাবে, তাহলে কিন্তু আমরা কিছুটা ডিজিটাল শুরু করবো। ডিজিটালের নাম্বার সিস্টেম আছে, বুলিয়ান অ্যালজেব্রা আছে, সেগুলো আমরা দেখব। তো চলো শুরু করি আমরা আজকের ভিডিওটা। তো দেখো কন্ট্রোল সিস্টেমের মধ্যে প্রথমে যেটা বললাম, যে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম এবং ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল সিস্টেম মানে কি, মানে হচ্ছে আমি একটা ইনপুট দিলাম এবং সেখান থেকে কন্ট্রোল হয়ে একটা আউটপুট পেলাম। ঠিক আছে, দিস ইজ দ্য প্রসেস। এখানে কি হয়, এখানে আমাদের সিস্টেমটা কন্ট্রোল হয়, কন্ট্রোল হওয়ার পর কী হয়, আউটপুট পাই। তো যেখানে ইনপুট দিলাম আর আলটিমেট আউটপুট পেলাম, এই ধরনের সিস্টেমকে কী বলা হয়, ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে, আমরা শেষকালে বলবো যে ওপেন লুপের সঙ্গে ক্লোজ লুপের পার্থক্যটা কোথায়। তো আপাতত জেনে রাখো যে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম কোনটা, যে ইনপুট দিলাম, কিছু প্রসেস হলো, আউটপুট গেল। এখানে কি হয়, এখানে যে আউটপুটটা কি হয়, আউটপুটটা হ্যাজ নো কন্ট্রোল ওভার ইট। আউটপুটটাকে কন্ট্রোল করা যায় না। ইনপুট দিলাম, আউটপুট যা বেরোলো। ঠিক আছে, আউটপুট কোনোভাবে কন্ট্রোল করা যায় না। ইনপুট আমি নিজের মতো করে দিলাম, কিন্তু আউটপুটটাকে কন্ট্রোল করা যায় না। কিন্তু ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমে কী হয়, আউটপুটটাকে কন্ট্রোল করা যায়। কীভাবে কন্ট্রোল করা যায় আমরা একটু পরে দেখবো। তো এখান থেকে কী কোয়েশ্চেন আছে, আমরা ডাইরেক্ট কোয়েশ্চেন দেখবো। ঠিক আছে, আমরা বেশি ডিটেলসে যাবো না, বেশি ডিটেলসে গেলে অসুবিধা হয়ে যাবে। তো ডাইরেক্ট কোয়েশ্চেন দেখবো আমরা, যে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের এক্সাম্পল কী কী। ডাইরেক্ট পরীক্ষার সময় ডাইরেক্ট কোয়েশ্চেন আসে, যে ওয়াশিং মেশিন ইজ দ্য এক্সাম্পল অফ ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম অর ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। ইট ইজ দ্য এক্সাম্পল অফ ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। কেন? কারণ ওয়াশিং মেশিনে আমরা জামা কাপড় দিলাম, জাস্ট আমাদের যেটুকু দরকার সেটুকু আমরা সেট করে দিলাম অটোমেটিক্যালি। তারপর কী হলো, তারপর বেরিয়ে গেল। তারপর তোমার কী হবে না, আমার যেটুকু দরকার মানে আউটপুটটা বেরিয়ে যাবে। তো এবারে কি হবে না, এখানে কিন্তু ওয়াশিং মেশিন নিজের থেকে কিছু কল্পনা করে না, যে এটা আমাকে করতে হবে, এটা আমাকে তোমার এতটা ধুতে হবে। সেই জিনিসগুলো কিন্তু অটোমেটিক করে না ওয়াশিং মেশিন। ঠিক আছে, আমরা ইনপুট দিই, তার উপর ডিপেন্ড করে সেটা ওয়াশিং মেশিন কাজ করে। তো সেই কারণের জন্য এটা ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের ক্ষেত্রে কী হয় না, আমরা যেটা দেবো তার রেসপেক্টেই কাজ করবে। আর ক্লোজ লুপের ক্ষেত্রে কী হয় না, কন্ট্রোল সিস্টেম নিজে ভাবে যে না কোনটা করা ঠিক হবে, কোনটা করা ঠিক হবে না। সেটা হচ্ছে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে, তো সেটা হচ্ছে যে হলো। নেক্সট হচ্ছে দেখো, এই ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম কী হয়, লেস অ্যাকুরেট হয়। এটা অ্যাকুরেট কম হয়। আর এটা কী হয়, এটা খুব ইজিলি তৈরি করা যায়, মানে খুব ইজিলি। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হাই সেন্সিটিভিটি থাকে। কী থাকে, হাই সেন্সিটিভিটি থাকে। আর কি না, স্টেবিলিটি ক্যান বি এনসিওর্ড, মানে হচ্ছে হাইলি স্টেবল থাকে। তাহলে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম কী হয়, হাই সেন্সিটিভিটি,
ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের হাই সেন্সিটিভিটি থাকে, হাই স্টেবল থাকে, হাই স্টেবল STABLE। বাট একটা জিনিস খেয়াল রাখো, ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম কিন্তু হাই অ্যাকিউরেসি নয়, ঠিক আছে, হাই অ্যাকিউরেসি নয়, হাই অ্যাকিউরেসি নয়, এখান থেকে কোশ্চেন ডাইরেক্ট চলে আসে, হাই অ্যাকিউরেসি নয়। যেটা ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম কী হয়, হাই অ্যাকুরেট, এই যে এখানে লেস অ্যাকুরেট লিখেছি আমরা। তাহলে কী কী বললাম, লেস অ্যাকুরেট, ইজিলি তৈরি করা যায়, হাই সেন্সিটিভিটি, স্টেবিলিটি হাই, ঠিক আছে। চলো নেক্সট যাবো। নেক্সট দেখো যেটা বললাম মাত্র, যে দ্য কন্ট্রোল অ্যাডজাস্টমেন্ট ডিপেন্ড অন দ্য হিউম্যান জাজমেন্ট। অবভিয়াসলি যেটা বললাম যে আমি আমার উপর ডিপেন্ড করবে, যেটা আমি যেরকমভাবে ইনপুট দেবো সেভাবে আউটপুট আসবে, ঠিক আছে। এটা হলো। নেক্সট হচ্ছে দেখো, অল কন্ট্রোল সিস্টেম অপারেটেড বাই প্রেজেন্ট টাইমিং মেকানিজম অ্যান্ড আর ওপেন লুপ। এটা অনলাইনে মনে রাখতে পারো। আর এটা লার্জেস্ট স্টেবল হয়, প্রথমে বললাম লার্জেস্ট স্টেবল হয়, আর গেনটা হয়, ঠিক কী হয়, গেন হয়। তাহলে কী কী জানলাম এখান থেকে আমরা, না ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম ইজিলি তৈরি করা যায়, ইজিলি বিল্ড হয়। আর কি না, এখানে কী কী জিনিস হাই পাওয়া যায় আমাদের, হাই হয় কী কী, একটা হচ্ছে যে সেন্সিটিভিটি হাই হয়, আর কি গেন হাই হয়। এগুলো কী জিনিস স্যার, সেন্সিটিভিটি কী, গেন কী, এগুলো এত ডিটেলসে যাওয়ার দরকার নেই, ঠিক আছে, এত ডিটেলসে গেলে সময় চলে যাবে। স্টেবল, এটা হাইলি স্টেবল হয়, এই তিনটে জিনিস হাই হয়। আর কি হাই হয়, এই তিনটে জিনিসই হাই হয়। আর আমাদের কোনটা লো হয়, অনলি অ্যাকুরেসি লো হয়, অনলি কী হয় না, অ্যাকুরেসি লো হয়। তো এবার আমরা যদি দেখি যে নেক্সট হচ্ছে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের মধ্যে কী কী না, এইমাত্র বললাম যে কন্ট্রোল অ্যাকশনটা ইজ সামহাউ ডিপেন্ডেন্ট অন দ্য আউটপুট। মানে কন্ট্রোল অ্যাকশন যেটা কন্ট্রোল হবে আর কি, সেটা আউটপুটের উপর ডিপেন্ড করবে। মানে কি হয় না, এক্ষেত্রে কি হয় না, আউটপুট বেরোনোর আগে আউটপুটটাকে আবার কি করা হয় না, এটাকে ধরো ইনপুট দিলাম, ঠিক আছে, ইনপুট দিলাম, প্রসেস হলো, এবং আউটপুট বেরোনোর আগে, ঠিক আউটপুট বেরোনোর আগে কী হয় না, এইখান থেকে ফিডব্যাক ইউজ করা হয়, না ফিডব্যাক ইউজ করা হয়। এই ফিডব্যাক ইউজ করার ফলে কি হয়, ফিডব্যাক ইউজ করার ফলে কি হয়, এটা বেশি অ্যাকুরেট হয়ে যায়, ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম বেশি অ্যাকুরেট হয়, ঠিক আছে। ওই জন্য কি বললাম এখানে, যে কন্ট্রোল অ্যাকশন ইজ সামহাউ ডিপেন্ডেন্ট অন দ্য আউটপুট। কিন্তু আমরা ওপেন লুপে পড়েছি যে আউটপুটের উপর ডিপেন্ড করে না, আউটপুট যা বেরোলো, কিন্তু কন্ট্রোল অ্যাকশনটা যেভাবে কীভাবে কন্ট্রোল হবে সেটা ডিপেন্ড করে আউটপুটের উপরে। আউটপুট দিল, আউটপুটটা আবার রেকটিফাই হয়ে আবার আউটপুটটা বেরোবে, ঠিক আছে। তো এখানে কী হয়, ফিডব্যাক ইউজ করা হয়। আর যেটা আমরা ওখানে হাই পড়ছি সেখানে এটা লো হয়ে যাবে। তাহলে সেন্সিটিভিটি কি, ক্লোজ লুপের সেন্সিটিভিটি লো হবে, লেস সেন্সিটিভিটি। আর এটা কি মোস্ট অ্যাকুরেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লেস স্টেবল, লেস গেন, ঠিক আছে। তাহলে কী কী দেখলাম এখানে, আমরা ওপেন লুপে যেটা বেশি দেখেছি সেটা হচ্ছে যে সেন্সিটিভিটি দেখেছি, আর হচ্ছে তোমার স্টেবল দেখেছি, আর গেন দেখেছি। এগুলো তিনটে হাই। আর ক্লোজ লুপে কি তিনটেই কিন্তু লো, লো, মানে সেন্সিটিভিটি, স্টেবল আর গেন তিনটেই কিন্তু লো হয়ে যাবে। আর অ্যাকুরেসি, এর ক্ষেত্রে অ্যাকুরেসিটা কী ছিল, অ্যাকুরেসি লো ছিল, আর এক্ষেত্রে অ্যাকুরেসি কী হবে, হাই হবে। এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা, ঠিক আছে। আর কি অবভিয়াসলি ওপেন লুপটা বেশি ইজিলিভাবে বিল্ড করা যায়, তৈরি করা যায়, ক্লোজ লুপটা কমপ্লেক্স, ঠিক আছে। আর বাকি বেশি ইম্পর্টেন্ট কিছু নেই, জাস্ট এটাই মনে রাখতে হবে, আর কিছু না। তো এই হচ্ছে আমাদের আজকের কন্ট্রোল সিস্টেমের কিছু ইম্পর্টেন্ট টপিক বললাম। আর এখান থেকে কিছু এক্সাম্পল মনে রাখবে। ক্লোজ লুপের এক্সাম্পল ইম্পর্টেন্ট, ওপেন লুপের এক্সাম্পল ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ট্রাফিক সিগন্যাল সিস্টেম, যেটা হয় সেটা হচ্ছে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। আর লিকুইড লেভেল কন্ট্রোল সিস্টেম, সেটা হচ্ছে তোমার কি, এই দুটোই হচ্ছে আমাদের ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। ওপেন লুপের এক্সাম্পল দেখলাম আমরা, আর ক্লোজ লুপের এক্সাম্পল দেখলাম। ওপেন লুপের এক্সাম্পল কী দেখলাম, ওয়াশিং মেশিন দেখলাম, ভেরি ইম্পর্টেন্ট ছিল এটা। আর হচ্ছে এখানে আমাদের ক্লোজ হচ্ছে ট্রাফিক সিগন্যাল সিস্টেমটা। চলে যাবো মানে এরপর আমাদের কোশ্চেন সিরিজে, ঠিক আছে। তো থ্যাংক ইউ। তোমরা যদি এই ইনস্টিটিউটটা পছন্দ হয় যে হ্যাঁ ঠিক আছে চলুক এভাবে 5-6 মিনিট কোনো নতুন কিছু টপিক, যেগুলো ইউনিক টপিক, যে টপিকগুলো ইউনিক টাইপের হয় সেই টপিকগুলো আমরা ডিসকাস করব। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু, ঠিক আছে। চলো আমরা চলে যাবো আমাদের আগের দিন আমরা কী করেছিলাম, 29 পর্যন্ত করেছিলাম, 29 পর্যন্ত করেছিলাম। আজকে 30 থেকে শুরু করব। তো ফার্স্ট আমাদের দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা আছে যে এডি কারেন্ট হিটিং ইজ এ হাই ফ্রিকোয়েন্সি হিটিং। চলো হিটিং সম্বন্ধে কিছু কথা বলি, ঠিক আছে। হিটিং জেনারেলি কী ধরনের হয়, দেখো হিটিং জেনারেলি দু ধরনের হয়, ইলেকট্রিক হিটিং, ঠিক আছে, দু ধরনের হয়। একটা হচ্ছে যে পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিং, হিটিং। একটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি হিটিং,
হাই ফ্রিকোয়েন্সি। হাতের লেখা দিয়ে যেও না, হাতের লেখা এখান থেকে আমার লিখতে একটু অসুবিধা হয়, জন্য হাতের লেখাটা খারাপ হয়ে গেছে, কিছু করার নেই, বুঝে নিও, ঠিক আছে, মনের ভাব বুঝে নিও, এটা মেন ব্যাপার। চলো, পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিং আর হাই ফ্রিকোয়েন্সি হিটিং। তো এবার দেখো এই পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিং এবং হাই ফ্রিকোয়েন্সি হিটিংয়ের মধ্যে পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিং ক ধরনের হয়? আবার পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিং 3 ধরনের হয়, ঠিক আছে। একটা হচ্ছে রেজিস্ট্যান্স হিটিং, নেক্সট হচ্ছে কি আর্ক হিটিং, আর থার্ড হচ্ছে ইলেকট্রন বম্বার্ডমেন্ট নাম আছে, এটা কিছু করে মুখস্থ করতে হবে, ঠিক আছে। যে পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিং আর বড়টা কি, পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিং সবসময় 50 হার্জ সাপ্লাইয়ে কাজ করে, বুঝছো। আর হাই ফ্রিকোয়েন্সি হিটিং 50 হার্জ অ্যাবাভ 50 হার্জ দরকার হয়। হাই ফ্রিকোয়েন্সি হিটিংয়ের জন্য আমাদের কী দরকার হয়? অ্যাবাভ 50 হার্জ দরকার হয়। পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিংয়ের জন্য কী দরকার হয়? 50 হার্জ দরকার হয়। পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিং 3 ধরনের, রেজিস্ট্যান্স হিটিং, আর্ক হিটিং আর ইলেকট্রন বম্বার্ডমেন্ট হিটিং। হাই ফ্রিকোয়েন্সি হিটিং ক ধরনের? 2 ধরনের। কী না, হাই ফ্রিকোয়েন্সি হিটিং 2 ধরনের কী? একটা হচ্ছে ইন্ডাকশন হিটিং, আর এই ইন্ডাকশন হিটিংয়ের অপর নাম হচ্ছে কি? এডি কারেন্ট হিটিং। আর নেক্সট হচ্ছে কি আমাদের ডাইইলেকট্রিক হিটিং, ঠিক আছে। আবার রেজিস্ট্যান্স হিটিং 3 ধরনের হয়, ঠিক আছে। রেজিস্ট্যান্স হিটিং ক ধরনের হয়? 3 ধরনের হয়। একটা হচ্ছে ডাইরেক্ট রেজিস্ট্যান্স হিটিং, একটা হচ্ছে ইনডাইরেক্ট, আর একটা হচ্ছে কি ইনফ্রারেড হিটিং। তো রেজিস্ট্যান্স হিটিং 3 ধরনের হয় কিন্তু, হ্যাঁ, ডাইরেক্ট হিটিং, ইনডাইরেক্ট হিটিং আর ইনফ্রারেড হিটিং। আর আর্ক হিটিং 2 ধরনের হয়। আর্ক হিটিং কি? আর্ক হিটিং হচ্ছে একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। আর ইলেকট্রন বম্বার্ডমেন্টিং হয়। তো পাওয়ার ফ্রি এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে যে ইনফ্রারেড হিটিংটা কী ধরনের হিটিং? অবভিয়াসলি পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিং। রেজিস্ট্যান্স হিটিং কী ধরনের হিটিং? পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিং। আর্ক হিটিং কোন ধরনের হিটিং? পাওয়ার ফ্রিকোয়েন্সি হিটিং। ইন্ডাকশন হিটিং কোন ধরনের হিটিং? হাই ফ্রিকোয়েন্সি হিটিং। আর ইন্ডাকশন হিটিংয়ের অপর নাম কি? এডি কারেন্ট হিটিং। তো আমাদের কোশ্চেন কী ছিল? আমাদের কোশ্চেন ছিল যে এডি কারেন্ট হিটিং কী ধরনের হিটিং? এডি কারেন্ট হিটিং অবভিয়াসলি হাই ফ্রিকোয়েন্সি হিটিং, মাত্র আমরা পড়লাম। চলে যাবো নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট কী বলছে না, ওয়াটেজ রেটিং। কার ওয়াটেজ রেটিং? না, সিলিং ফ্যানের। আমরা যে সিলিং ফ্যানটা বাড়িতে ইউজ করি, সেই সিলিং ফ্যানের যে মোটর থাকে, সেই মোটরের ওয়াটেজ রেটিং কত হয়? না, 50 থেকে 150 ওয়াটটা মনে রাখতে হবে, ঠিক আছে। চলে যাবো নেক্সট পয়েন্টে। বলছে যে ইফ দ্য টোটাল নাম্বার অফ পোল 15, বলে রাখি এখানে পোল বলতে ইলেকট্রিক পোল, ঠিক আছে, মানে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের যে পোল ইউজ হয় সেই পোল। তো যদি 14টা পোল থাকে, সেই 14টা পোল থাকলে কতগুলো আর্থিং সেটের দরকার হয়? আর্থ সেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এসএসসি যেইতে কোশ্চেনটা এসেছিলো, ঠিক আছে, এসএসসি যেইতে এই কোশ্চেনটা এসেছিলো যে যদি টোটাল নাম্বার অফ পোল 14টা হয়, তাহলে সেক্ষেত্রে কতগুলো আর্থ সেট ইউজ হয়। জেনে রাখো যে 14টা যদি পোল হয়, তাহলে প্রথম পোল এবং লাস্ট পোল, মানে ফার্স্ট পোল অ্যান্ড 14th পোল কী হয়? এরা অলরেডি গ্রাউন্ডেড থাকে, এদের জন্য কোনো আর্থ সেট দরকার হয় না, এরা অলরেডি কী থাকে? গ্রাউন্ডেড থাকে। তাহলে মাঝখানে পড়ে রইলো কটা? 12টা। মাঝখানে কটা পড়ে থাকে? 12টা। এবারে যেন এরকম মাঝখানে যে 12টা পড়ে থাকে, সেই 12টার মধ্যে এভরি থার্ড মানে প্রত্যেক তিনটে পরপর, মানে প্রত্যেকটা 3টে পোল পরপর আমরা কী করি? আর্থ সেট ইউজ করি। তার মানে আমরা টোটাল কী হবে? 4টে ফোর্থ আর্থ সেট ইউজ করবো। এটা আই রুল থেকে আমরা জানি, ঠিক আছে। এটা আই রুল থেকে, এটা কোনো মানে কোনো রুল নেই আর কি, কোনো ক্যালকুলেশন নেই, যেটা আমাদের মনে রাখতে হবে যে যতগুলো পোল থাকবে তার প্রথম এবং লাস্ট অলরেডি গ্রাউন্ডেড থাকে, সেই জন্য কোনো আর্থ দরকার হয় না, আর্থ সেট। আর মাঝখানে মাঝখানে যে সংখ্যাটা পাবো, সেটাকে আমরা কী করবো? সবসময় 3 দিয়ে ভাগ করে দেবো, কারণ প্রত্যেক তিনটে পোল পরপর কী হয়? আমরা আর্থ সেট ইউজ করি। তাহলে আমরা কটা আর্থ সেট ইউজ করবো? 4টে আর্থ সেট ইউজ করবো। তাহলে আলটিমেট পেলাম কি? আমরা আলটিমেট এটাই পেলাম যে যদি 14টা পোল থাকে, কটা আর্থ সেট ইউজ হবে? 4টে আর্থ সেট ইউজ হবে। শুধুমাত্র এটাই মনে রাখবো। চলে যাবো নেক্সট পয়েন্টে। আমরা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট পড়েছি। তো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে একটা ইম্পর্ট্যান্ট আমাদের বিভিন্ন জিনিস আছে, সেটা হচ্ছে পেন স্ট্রোক আছে, সার্জ ট্যাঙ্ক আছে। তো বলে রাখি, সার্জ ট্যাঙ্ক আছে, আর কি আছে? পেন স্ট্রোক আছে, আর অনেক কিছু আছে। এটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট যখন আমরা পড়বো, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের কনস্ট্রাকশন যখন পড়বো, যে কী কী দিয়ে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়, কী কী জিনিস লাগে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট তৈরি করার জন্য। তো সেখানে ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট হচ্ছে, একটা সার্জ ট্যাঙ্ক, একটা হচ্ছে পেন স্ট্রোক, ঠিক আছে। তো ওয়াটার হ্যামার যে ডেভেলপড হয়, এটা কোথায় ডেভেলপ হয়? সেটা হচ্ছে যে পেন স্ট্রোক, ঠিক আছে।
একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে ওয়াটার হ্যামারিং যেটা ঘটে, ওয়াটার হ্যামারিং বলতে জলের ধাক্কা, ঠিক আছে, জলের ধাক্কাটা পেনস্টক বলে একটা পাইপের মতো জিনিস থাকে, এরকম টাইপের পাইপের মতো জিনিস। তো ওইখানে কী হয়, জলটা ধাক্কা মারে। তো এই জলটা ধাক্কা মারা থেকে রক্ষা করার জন্য কি করা হয় না, সার্চ ট্যাঙ্ক ইউজ করা হয়। তো ডাইরেক্ট কোয়েশ্চেন থাকে এখানে যে ওয়াটার হ্যামারিং থেকে পেনস্টককে বাঁচানোর জন্য আমরা কি ইউজ করি, সার্চ ট্যাঙ্ক ইউজ করি। জাস্ট এটুকুই মনে রাখতে হবে। চলে যাবো নেক্সট পয়েন্টে। ইলেকট্রিক ট্রাকশন। ইলেকট্রিক ট্রাকশন সম্বন্ধে আমরা অনেক কিছু জেনেছি, অনেক কিছুই পড়েছি। আগের দিন আমরা স্পিড টাইম কার পড়েছি, স্পিডের ইউনিট, স্পিডটা কোন ইউনিটে হয়, আরবান সিস্টেম পড়েছি, ঠিক আছে, অনেক কিছুই পড়েছি। তো ওই ট্রাকশন সিস্টেমে স্পেসিফিক এনার্জির একটা একক হয়, ঠিক আছে, স্পেসিফিক এনার্জি কনজামশন, যে কতটা এনার্জি কনজামশন হলো সেটাকে আমরা কী দিয়ে মাপি, কোন ইউনিট দিয়ে মাপি, সেটা হচ্ছে যে ওয়াট আওয়ার পার টন ইন্টু কিলোমিটার। ওয়াট ইন্টু আওয়ার, ওয়াট আওয়ার পার টন ইন্টু কিলোমিটার। এরপরে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এসেছে, যেহেতু এই কোয়েশ্চেনটা এসছে, কিন্তু ঠিক আছে, আসবে কোশ্চেনটা আবার, জাস্ট এটুকুই মনে রাখতে। চলে যাবো নেক্সট পয়েন্টে। আর নেক্সট পয়েন্ট বলতে এরপরে বলে রাখি যে স্পেসিফিক এনার্জি কনজাম্পশন আরবান সিস্টেমের ক্ষেত্রে কত লাগে মোটামুটি, না 50 থেকে 75, এবং আমাদের মেন লাইন সার্ভিসের জন্য কত রকম কী লাগে না 20 to 30 ওয়াট আওয়ার পার টন কিলোমিটার। এটা হচ্ছে স্পেসিফিক এনার্জি কনজাম্পশন কার আরবান সার্ভিসের ক্ষেত্রে 50 থেকে 75, আর মেন লাইনের ক্ষেত্রে 20 to 30। এটা মনে রাখতে আমাদের, এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে। চলো নেক্সট একটা আছে, নিউমেরিক্যাল আছে। কি বলছে, দ্য কম্বিনেশন ইন্ডাকটেন্স অফ টু কয়েলস কানেক্টেড ইন এ সিরিজ ইজ 0.6 অ্যান্ড 0.1 হেনরি ডিপেন্ডিং অন দ্য রিলেটিভ ডাইরেকশন অফ কারেন্ট ইন কয়েল। রিলেটিভ ডাইরেকশন বলতে কি, ডাইরেকশন বলতে অপোজিট নাকি সেম ডাইরেকশন, এটাকে রিলেটিভ ডাইরেকশন বলা হয়, ঠিক আছে। তো ইফ ওয়ান অফ দ্য কয়েল ইজ আইসোলেটেড সেলফ ইন্ডাকটেন্স অফ 0.2 ক্যালকুলেট দ্য মিউচুয়াল ইন্ডাকটেন্স বার করতে বলেছে। তো দেখো কোশ্চেনটা কিচ্ছু নেই, একদম সোজা জিনিস, ঠিক আছে। কোশ্চেনে কি বলছে যে দুটো কয়েল আছে, দুটো কয়েলের মধ্যে নিশ্চয়ই দুটো কয়েল থাকলে দুটো তোমার ইন্ডাকটেন্স থাকবে, তাহলে L1 আর L2 থাকবে। এবারে কি বলছে যে কারেন্টের যে রিলেটিভ ডাইরেকশনের অনুযায়ী একবার তোমার ডাইরেক্ট মানে কম্বিনেশন ইন্ডাকটেন্স কত হবে না 0.6, আর একটা কম্বিনেশন ইন্ডাকটেন্স কত হবে 0.1। তো আমরা বুঝতে পারছি যে নিশ্চয়ই অ্যাড করলে 0.6 আসবে, যেহেতু বেশিটা 0.6, তার মানে কি অ্যাড করলে 0.6 আসবে, আর অপোজ করলে কারেন্ট ডাইরেকশন অপোজিট হলে কী হবে, নিশ্চয়ই 0.1 আসবে। তো আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা হচ্ছে L1 প্লাস L2 প্লাস 2M। সিরিজের ক্ষেত্রে L1 প্লাস L2 প্লাস 2M ইকুয়াল টু তাহলে 0.6 হবে। এটা হচ্ছে অ্যাডের ক্ষেত্রে, অ্যাডিং যখন অ্যাড হয়, ঠিক আছে, কারেন্ট যখন সেম ডাইরেকশনে। আর L1 প্লাস L2 মাইনাস 2M ইকুয়াল টু কত হবে 0.1। কার ক্ষেত্রে এটা কখনো, এটা যখন অ্যাড হয় না, মানে যখন তোমার অপোজিট ডাইরেকশন, অপোজ যখন করবে, এটা যে অ্যাড করলে, এটা হচ্ছে অপোজ করলে। তো এখানে দেখো আমাদের L1 তো কোশ্চেনে দিয়ে দিয়েছে যে একটা কয়েলের ইন্ডাকটেন্স সেলফ ইন্ডাকটেন্স 0.2, তাহলে L1 জায়গায় আমরা 0.2 লিখবো। আর একটা সেলফ ইন্ডাকটেন্স বার করতে বলেছে, সেটাকে আমরা L2 ধরে নেবো। আর কি, আর আমাদের 0.6 দিয়ে দিয়েছে, 0.1 দিয়ে দিয়েছে। তো কীভাবে ক্যালকুলেশনটা করছি নিচে দেখে নাও। তো দেখে নাও, এই যে L1 এর জায়গায় আমরা 0.2 লিখে দিয়েছি, আর L2 লিখে দিয়েছি, 2M লিখে দিয়েছি, এটা মান বসিয়ে দিয়েছি, দুটোকে আমরা অপনয়ন করে মাইনাস করে দিয়েছি। মাইনাস করলে আমরা এখান থেকে ডাইরেক্টলি L2 পেয়ে গেছি। আর L2 পেয়ে যাওয়ার পরে L2 এর মানটা আমরা এই 1 নম্বর কিংবা 2 নম্বরে পুট করে আমরা M পেয়ে গেছি, কারণ কোশ্চেন আমাদেরকে মিউচুয়াল ইন্ডাকটেন্সি বার করতে বলেছে, যার মানটা আসে 0.125। এই কোশ্চেনটা SSC যেইতে এসেছিলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের কোশ্চেন ডাইরেক্ট আসে, ঠিক আছে। এটা সিরিজে ছিল, প্যারালাল হলে কেসটা অন্য হতো। সিরিজে থাকলে অ্যাডের ক্ষেত্রে L1 প্লাস L2 প্লাস 2M, আর অপোজের ক্ষেত্রে L1 প্লাস L2 মাইনাস 2M। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্সের ফর্মুলা সিরিজের ক্ষেত্রে, ঠিক আছে। চলে যাবো নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট দেখতে পাচ্ছি আমরা ওয়ারিং সিস্টেম। অনেক ধরনের ওয়ারিং হয়, ঠিক আছে। কন্ডিউট ওয়ারিং হয়, এটা হচ্ছে কন্ডিউট ওয়ারিং। ক্লেট ওয়ারিং হয়, CLEAT, ক্লেট ওয়ারিং হয়। তো ক্লেট ওয়ারিং কি সবথেকে চিপেস্ট আর্থিং, আর্থিং নয়, ওয়ারিং, চিপেস্ট ওয়ারিং হচ্ছে ক্লেট আর্থিং। আর কন্ডিউট ওয়ারিং হচ্ছে সবথেকে তোমার বেশি মানে দামি আর্থিং আর কি, কন্ডিউট আর্থিং। তবে কন্ডিউট আর্থিং দামি হওয়ার পেছনে কারণও আছে। কন্ডিউট আর্থিং মানে তোমার বেশি রিলায়েবল, ঠিক আছে। ক্লেট আর্থিং বেশি রিলায়েবল নয়, আর কন্ডিউট আর্থিং বেশি রিলায়েবল হয়। তো কন্ডিউট ওয়ারিংয়ের ক্ষেত্রে লেন্থ অফ দ্য কন্ডিউট, মানে কতটা কন্ডিউট নেবো, সেটা কার সঙ্গে ইকুয়াল হবে, লেন্থ অফ দ্য কেবল। যতটা কেবল থাকবে ততটাই আমরা কী করবো, কন্ডিউট নেবো। এই কোয়েশ্চেনটা ডাইরেক্ট এসছে যে ইন কন্ডিউট ওয়ারিং সিস্টেম
লেন্থ অফ দ্য কন্ডিউট ইকুয়াল টু দিয়ে লিখে দিচ্ছে গ্রেটার দেন লেন্থ অফ দ্য কেবল, ডবল লেন্থ অফ দ্য কেবল, ইকুয়াল টু লেন্থ অফ দ্য কেবল। তো ইকুয়াল টু লেন্থ অফ দ্য কেবল। তো যদি সাপোজ ধরো যে তোমার পিভিসি কন্ডিউটটা, যদি কন্ডিউটের লেন্থটা 62 মিটার হয়, অবভিয়াসলি আমাদের কেবলটাও 62 মিটারই লাগবে। এটা হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে। আর কি বললাম যে ওয়ারিংয়ের মধ্যে ক্লেট ওয়ারিং সব দিকে চিপেস্ট ওয়ারিং, আর কন্ডিউট ওয়ারিং সব থেকে দামি ওয়ারিং, এবং এটা বেশি রিলায়েবল হয়, ঠিক আছে। কস্টটা রিলায়েবল বেশি হয়, এটা কম রিলায়েবল হয়, ঠিক আছে, লেস রিলায়েবল। চলো চলে যাবো নেক্সট টপিকে, নেক্সট কোয়েশ্চেনে, টপিক বলছি নেক্সট পয়েন্টে। তো নেক্সট পয়েন্ট দেখতে পাচ্ছি আমরা ক্রিপিং, এই ওয়ার্ডটা আমরা শুনেছি যে ক্রিপিং কোথায় হয়। তো এই কোশ্চেনটা ম্যাক্সিমাম জন মুখস্থ করে রেখেছে, হ্যাঁ ক্রিপিং হয় এনার্জি মিটারে, কিন্তু কোশ্চেন এমন ধরনের আসে যে ক্রিপিং হয় কোন এনার্জি মিটারে, ইন্ডাকশন টাইপ এনার্জি মিটার, ঠিক আছে। আর অপশনের মধ্যে দিয়ে দেয় ইলেকট্রোডাইনামিক এনার্জি মিটার, তোমার মুভিং আয়রন এনার্জি মিটার, এই ধরনের কোশ্চেন দিয়ে দেয়। তো সেই কারণের জন্য আমাদের এটা ডাইরেক্টলি মনে রাখতে হবে যে ক্রিপিং হয় ইন্ডাকশন টাইপ এনার্জি মিটারে। আর ক্রিপিংয়ের হওয়ার মেন কারণ হচ্ছে কি ফ্রিকশন, এটা মনে রাখতে হবে আমাদের, যে ফ্রিকশনের কারণের জন্য কিন্তু ক্রিপিং হয়, ঠিক আছে। ক্রিপিং একটা ফেনোমেনন, একটা ঘটনা। তো সেই ঘটনাটা কী জন্য হয়, সেই ঘটনাটা হয় তোমার ফ্রিকশনের জন্য হয়। কোথায় হয় না ইন্ডাকশন টাইপ এনার্জি মিটারে এই ঘটনাটা দেখতে পাওয়া যায়। চলে যাবো নেক্সট পয়েন্টে। অক্সিজেন একটা কী ধরনের ম্যাটেরিয়াল? অক্সিজেন হচ্ছে একটা গ্যাস, অবভিয়াসলি গ্যাস। এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক গ্যাস, ঠিক আছে। আমরা জানি 3 ধরনের ম্যাটেরিয়াল হয়। আমরা যদি ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কথা বলি, 3 ধরনের ম্যাটেরিয়াল হয়, হালকা করে ডিসকাশন করে দিই, ঠিক আছে। একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক। তো ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে তোমার কি হয় না, ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে মিউ আর এর যে মানটা হয়, মানে হচ্ছে যেটাকে বলা হয় রিলেটিভ পারমিয়াবিলিটি, সেটা কি হয় না লেস দেন 1 হয়। আর প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে কি হয় না মিউ আর রিলেটিভ পারমিয়াবিলিটি কি হয় গ্রেটার দেন 1 হয়। আর ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে কি হয় মিউ আর যেটাকে বলা হয় রিলেটিভ পারমিয়াবিলিটি, তার মানটা কত হয় গ্রেটার দেন 1, মানে অনেক বেশি হয় আর কি, মানে মিউ আর এর মানটা গ্রেটার দেন 1 হয়। আর একটা ইম্পর্টেন্ট ফর্মুলা বলে রাখি তোমাদেরকে, যে মিউ আর সমান হচ্ছে 1 প্লাস এক্সএম, ঠিক আছে। যেখানে এক্সএমকে কি বলা হয়, এক্সএমকে বলা হয় সাসেপ্টিবিলিটি। এখানে লিখে দিয়েছি দেখবে সাসেপ্টিবিলিটি। তো যদি মিউ আর এর মানটা সাপোজ ধরো 1 থেকে বেশি হয়, তোমাকে আমি এটা মুখস্থ করো, শুধুমাত্র এইটুকু মুখস্থ করবে যে ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে মিউ আর কত হয়, প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে মিউ আর কত হয়, ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে মিউ আর কত হয়। বাকি তোমাদের যদি কোশ্চেনে বলে সাসেপ্টিবিলিটি কত হবে, তখন তোমরা মুখস্থ না করে তোমরা এই ইকুয়েশনে পুট করে দেবে, ঠিক আছে। যে মিউ আরটা ধরো 1 যদি কম হয়, তুমি 1 কম তুমি পুট করবে, তুমি 0 পুট করবে, 0 পুট করে দেখবে এক্সএমটা কি আসবে, নেগেটিভ আসবে। তাহলে অবভিয়াসলি কি হবে, ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে এক্সএম মানে হচ্ছে যেটাকে বলা হয় সাসেপ্টিবিলিটি কি হবে, নেগেটিভ হবে। প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে কী হবে, পজিটিভ হবে। ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে কী হবে, পজিটিভ হবে। কিন্তু প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে পজিটিভ তো হবে, কিন্তু স্মল, অনেক কম হবে, যেহেতু 1 থেকে বেশি, মানে খুব বেশি নয়, ঠিক আছে। সেই কারণের জন্য তোমার ওটা পজিটিভ হবে। তো এখানে সেটা লিখে দিয়েছি আমরা, যে অক্সিজেনের একটা প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি কী হবে না স্মল অ্যান্ড পজিটিভ হবে। অবভিয়াসলি আমি মাত্র বললাম যে প্যারাম্যাগনেটিক ক্ষেত্রে মিউ আর এর মানটা কত হয়, রিলেটিভ পারমিয়াবিলিটি গ্রেটার দেন 1 হয়। এটা যখন গ্রেটার দেন 1 হবে, তখন আমরা মিউ আর ইকুয়াল টু 1 প্লাস এক্সএম যখন পুট করব, এক্সএম এর মানটা আমরা স্মল এবং পজিটিভ পাবো। রিলেটিভ পারমিয়াবিলিটি বললাম মাত্র যে ক্লোজ টু 1 অর অলওয়েজ গ্রেটার দেন 1 হবে। আর ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, যেটাকে মিউ এম বলা হয়, এটার মানটা কী হবে, গ্রেটার দেন ফ্রি স্পেস পারমিয়াবিলিটি হবে, মানে হচ্ছে মিউ নটের সঙ্গে ইকুয়াল হবে, গ্রেটার দেন হবে। আর মিউ নটের মানটা কত, 4 পাই ইন্টু 10⁻⁻⁷ হেনরি পার মিটার। চলে যাবো নেক্সট পয়েন্টে। এখান থেকে একটা কালার কোডিং থেকে একটা কোশ্চেন, ঠিক আছে। এটা কালার কোডিংয়ের ব্যাপার, আমরা ছোটোবেলায় পড়েছি, ক্লাস 12-এ পড়েছি কালার কোডিং থেকে একটা কোশ্চেন। তো কালার কোডিংয়ের আমরা যখন দেখি যে কালার কোডিং যখন একটা রেজিস্ট্যান্সের মান নির্ণয় করার জন্য আমরা কালার কোডিংকে ইউজ করে থাকি। তো সেখানে একটা ইম্পর্টেন্ট একটা আছে, সেটা হচ্ছে যে বি রয়, সেখান থেকে আমরা কালার কোডিংগুলো জানতে পারি, ঠিক আছে, যে কোন কালারের কোন কোডটা কত। আর এটা আমরা টলারেন্স লিখেছি, কোডটা তো ইজিলি জানতে পারা যায়, বা টলারেন্সটা ভেরি ইম্পর্টেন্ট, টলারেন্স থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। বি রয় গেটস ব্যাক ভেরি গুড ওয়াইফ। তো এইখান থেকে আমরা কিন্তু কি করব, আমরা কিন্তু মনে রাখতে পারি, ঠিক আছে। প্রথমে একটা ব্ল্যাক কালার মানে হচ্ছে 0 থেকে শুরু, হ্যাঁ 0 থেকে শুরু হয়, 0, 1, তারপরে 2, তারপরে 3, এভাবে এটা কালার কোড এভাবে ইউজ হয়। ব্ল্যাক, তারপরে ব্রাউন, তারপরে রেড, তারপরে অরেঞ্জ, তারপরে ইয়েলো, তারপরে গ্রিন, ঠিক আছে। আর এটা বি ফর ব্লু, ভি ফর ভায়োলেট, জি ফর গ্রিন, আর ডাব্লু ফর হোয়াইট। তো এভাবে আমরা মনে রাখতে পারি।
এবারে কালার কোডিংটা আমাদের মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে। কালার কোডিং তো ওইভাবে মনে রাখা যাবে, কিন্তু টলারেন্সটা ওইভাবে মনে রাখা যাবে না, টলারেন্সটা মুখস্থ করতে হবে, কিচ্ছু উপায় নেই। তো টলারেন্সটা ব্রাউনের ক্ষেত্রে টলারেন্স 1% হয়, রেডের ক্ষেত্রে 2% হয়। ব্রাউন 1%, রেড 2%, ভায়োলেট 0.1%, নো কালার হলে 20%, গ্রিন হলে 0.5%, ব্লু হলে 0.25%, গোল্ড হলে 5%, সিলভার হলে 20%। এটা আমাদের মুখস্থ করতে হবে, কিচ্ছু উপায় নেই। চলো নিয়ে চলে যাবো নেক্সট নেক্সট অনলাইনের। এখানে একটা ইয়ে দিয়েছে, এমসিকিউ আছে, নিউমেরিক্যাল আছে। তার আগে একটা ইম্পর্টেন্ট তথ্য আমাদের বলে দিই, যদি কোনো ওয়্যার মানে তারকে যদি স্ক্র্যাচ করা হয়, টানা হয়, ঠিক আছে, কী করা হয়, টানা হয়, এবং টানা হওয়ার পরে কি হয়, যদি তার আয়তনটা সেম রাখতে চাই, আমি কি করি না ভলিউম সেম রাখতে চাই, বা কোনো কোয়েশ্চেন যদি এই অর্ডারে থাকে, STRETCHED, স্ট্রেচ, কোনো ওয়্যারকে যদি স্ট্রেচ করি, তো কোনো ওয়্যারকে স্ট্রেচ করা মানে হচ্ছে ভলিউমটাকে সেম রাখা। তো সেক্ষেত্রে একটা শর্টকাট বলে রাখি তোমাদেরকে, যদি লেন্থ আমি দ্বিগুণ করি, ধরো আমি কি করলাম, n টাইমস করলাম, লেন্থটা n টাইমস করেছি, তাহলে নতুন রেজিস্ট্যান্স কি হবে, নতুন রেজিস্ট্যান্সের মানটা n² ইন্টু পুরোনো রেজিস্ট্যান্স হবে। ধরো আমি ফর এক্সাম্পল ধরে নিচ্ছি যে পুরোনো রেজিস্ট্যান্স, প্রথমে রেজিস্ট্যান্স ছিল আর তখন লেন্থ ছিল L, ঠিক আছে। তো এখন ধরো আমি বললাম যে লেন্থকে দ্বিগুণ করলাম, বা লেন্থকে n টাইম করলাম, তা এখন রেজিস্ট্যান্স কত হবে, এখন রেজিস্ট্যান্স হবে n², মানে যত টাইমস করবো সেটা স্কোয়ার ইন্টু পুরোনো রেজিস্ট্যান্স। এটা হচ্ছে নতুন রেজিস্ট্যান্সের মান, ঠিক আছে। এটা হচ্ছে ফর্মুলা, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে, এটা হচ্ছে লেন্থের ক্ষেত্রে। কার ক্ষেত্রে, লেন্থের ক্ষেত্রে। তো এখানে এই রিলেটেড একটা অঙ্ক আছে, অঙ্কটা এটাই বলেছে, অঙ্কটা একটু পড়ে দেখবো আমরা। নিউমেরিক্যাল আছে, বেশি একটু টাইম লাগছে, কিছু করার নেই। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে একটা ভোল্টেজ দিয়ে দিয়েছে, ব্যাটারি দিয়ে দিয়েছে, আর একটা ওয়্যারের রেজিস্ট্যান্স কত 20 ওহম রেজিস্ট্যান্স আছে, সেটাকে কী করেছি, স্ট্রেচ করে কী করেছি, ডবল করে দিয়েছি, ঠিক আছে। ডবল ইজ অরিজিনাল লেন্থ। এবং ডবল করার পরে কিন্তু একটা কাজ করা হয়েছে, শুধুমাত্র ডবল করা হয়নি। দেখো আমি যদি লেন্থকে ডবল করি, তাহলে প্রথমে কী হবে, নতুন রেজিস্ট্যান্স কত হবে, n², যেটা ফর্মুলাটা কী বললাম, 2² ইন্টু 20, তার মানে নতুন রেজিস্ট্যান্স হবে 80 ওহম। কিন্তু তারপরে কি করেছে, কাট ইন্টু 2 ইকুয়াল পার্টস। আমরা যখন নতুন রেজিস্ট্যান্সটা কত, নতুন রেজিস্ট্যান্সটা তোমার 80 ওহম হয়ে গেছে, তো 80 ওহমকে যখন আমরা দুটো ইকুয়াল পার্টে কাটবো, তখন কী হবে, প্রত্যেকটা পার্টের রেজিস্ট্যান্স কত হবে, 40 করে হবে। যেটা লিখেছি দেখো নিচে, কত হবে, 40 করে হবে। এই যে 40 করে, 40 করে, ঠিক আছে, এই যে 40 করে হয়েছে। এবং কোশ্চেনটা তুমি ভালো করে পড়লে বুঝতে পারবে, তারপরে কি করা হয়েছে না, প্রত্যেকটা পার্টকে প্যারালালে কানেকশন করা হয়েছে। তার মানে কি 40 ওহম ইন্টু 40 ওহম বাই 40 ওহম প্লাস 40 ওহম করলে আলটিমেট রেজিস্ট্যান্সটা কত হচ্ছে, 20 ওহম। দিয়ে জিজ্ঞেস করেছে কারেন্ট কত হবে সার্কিটে। তো কারেন্ট সমান কি, আর সমান ভি বাই আই, আই সমান কি জানি, আই সমান ভি বাই আর। তো ভি এর জায়গায় 4 ভোল্ট, আর আর এর মানটা বার করার জন্য একটু ঝামেলি হলো আমাদের। তো আর এর মানটাকে এভাবে বার করতে হবে। তো যদি কোশ্চেন ডাইরেক্ট বলতে যে রেজিস্ট্যান্সটাকে দ্বিগুণ করা হয়েছে, নতুন রেজিস্ট্যান্স কত হবে, 80 ওহম, পেয়ে গেছি আমরা। কিন্তু কোশ্চেন এটা বলেনি, কোশ্চেন এটার পরেও একটা দিয়ে সেটা বলেছে, সেটা হচ্ছে কি না, দুটোকে ইকুয়াল পার্টে কাটা হয়েছে, এবং ইকুয়াল পার্টে কাটার পর সেটাকে আবার প্যারালালে কানেকশন করা হয়েছে, তারপর ডিস্টেন্সটা আমাদের কত হবে। তো সেটা আমাদের বার করেছি, এটা আমাদের 20 হবে। তার কারেন্ট কত হবে, 0.2 অ্যাম্পিয়ার হবে। চলে যাবো নেক্সট। এখানে আবার একটা নিউমেরিক্যাল দিয়ে দিয়েছে, নিউমেরিক্যাল দিয়ে দিলে সময় লাগবে। দেখো না, ডিটারমাইন দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য সেন্টার, ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ এ 50 সেন্টিমিটার লং সলিনয়েড ইফ দ্য সলিনয়েড হ্যাজ 300 টার্নস অ্যান্ড কারেন্ট অফ 5 অ্যাম্পিয়ার। এর একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা মনে রাখতে হবে। সলিনয়েডের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা হচ্ছে μ0 Ni/L। আমরা আগের দিন বা তার আগের দিনে বোধহয় মোস্ট প্রবাবলি আমরা শিখেছি যে লং কন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের ম্যাগনেটিক ফিল্ড কত হয়, লং কন্ডাক্টরের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড হয় μ0I/2πr। সার্কুলার কন্ডাক্টরের ক্ষেত্রে কত হয় না, μ0I/2r। আর এখন কি জানলাম, যে ম্যাগনেটিক ফিল্ড সলিনয়েডের ক্ষেত্রে কত হয়, μ0Ni/l। এল হচ্ছে লেন্থটা, ঠিক আছে। তো আমরা কিছুই করিনি, জাস্ট মানটি বসিয়ে দিয়েছি, মানটি বসিয়ে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে মান পেয়ে গেছি। এটা আমাদের বলার কিছু নেই। চলে যাব নেক্সট 41 নম্বরে। আগে 43 পর্যন্ত হবে, ঠিক আছে, 43 পর্যন্ত হবে। চলো ডিটারমাইন, ওর কি বলেছে, ডিটারমাইন দ্য ভ্যালু অফ ইন্ডাক্টর। ইন্ডাক্টরের মান নির্ণয় করতে বলেছে। কী কী দিয়ে দিয়েছে কোশ্চেনে, কী কী দিয়ে দিয়েছে, কোশ্চেনে দিয়ে দিয়েছে ক্যাপাসিট্যান্স দিয়ে দিয়েছে
5 ফ্যারাড, আর রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে 5 রেডিয়ান পার সেকেন্ড। দেখো রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি ফর্মুলা আমরা জেনে থাকি যে 1/2 পাই রুট অফ এলসি, বাট এটা কি সেইটা হচ্ছে হার্জে, এর ইউনিটটা কত হয়, এর ইউনিটটা হয় হার্জে। কিন্তু যদি আমরা এই 2 পাইটাকে না লিখি, শুধুমাত্র 1/√of এলসি লিখি, সেটা কিসে হয়ে যাবে, সেটা হয়ে যাবে তোমার রেডিয়ান পার সেকেন্ডে হয়ে যাবে। তো রেডিয়ান পার সেকেন্ডে, এটা হচ্ছে হার্জে। তো একটা জিনিস জেনে রাখো যে রেডিয়ান পার সেকেন্ড রেডিয়ান পার সেকেন্ড থেকে তোমার হার্জ যেতে গেলে তোমাকে 1/2 ভাগ করতে হবে। রেডিয়ান পার সেকেন্ড থেকে তোমাকে যদি হার্জ যেতে হয়, তোমাকে 1/2 দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে। 1/2 দিয়ে গুণ করা মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করা, সিম্পল লজিক। তো এখানে আমরা কিছুই করবো না, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি মানটা বসিয়ে দিয়েছি, সি এর জায়গায় সি এর মান বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করে এল এর মান বার করেছি। চলো 42 নাম্বার, এখানে চলে আসবো একটা ইন্ডাকশন মোটর। বাবা, ইন্ডাকশন মোটরে যদি এয়ার গ্যাপটা বাড়ানো হয়, ইন্ডাকশন মোটরে কী হয়, স্ট্যাটর এবং রোটরের মাঝখানে কী থাকে, একটা এয়ার গ্যাপ থাকে। তো এয়ার গ্যাপটা আমি বাড়িয়ে দিই, তাহলে কী কী ঘটবে। তো বলে রাখি, এয়ার গ্যাপ বাড়ালে কী হয় না, পারমিয়াবিলিটি কী হয় না, কমে যায়। কেন কমে যায়, কারণ এয়ার গ্যাপের পারমিয়াবিলিটি কম হয়। পারমিয়াবিলিটি কাকে বলে না, অ্যাবিলিটি টু মুভ ফ্লাক্স, মানে হচ্ছে ফ্লাক্সটা যাওয়ার জন্য যে তার যে অ্যাবিলিটি, সেটাকে বলা হয় পারমিয়াবিলিটি। তো এয়ারের মধ্যে কী হয়, ফ্লাক্সের মুভমেন্টটা কম হয়, ফ্লাক্স কম যেতে পারে, সেই কারণের জন্য কী হয় না, এয়ারের পারমিয়াবিলিটি কম হয়। তো পারমিয়াবিলিটি কী হবে, পারমিয়াবিলিটি কমে যাবে। পারমিয়াবিলিটি কমে যাওয়ার ফলে কী হবে না, ম্যাগনেটাইজিং ইন্ডাকটেন্সের ফর্মুলাটা হচ্ছে L = μ/2π ln/d/i, এটা আমরা পাওয়ার সিস্টেমে পড়ি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যদি পারমিয়াবিলিটি কমে যায়, তাহলে এলটা কী হবে, এলটাও কমে যাবে। তাহলে কী দেখতে পেলাম আমরা, যে স্যার এয়ার গ্যাপ যদি ইনক্রিজ হয়, তাহলে এখান থেকে পারমিয়াবিলিটি কমবে, আর ম্যাগনেটাইজিং ইন্ডাকটেন্স কী হবে, ইন্ডাকটেন্সও কমবে। তারপর নেক্সট হচ্ছে কি, ম্যাগনেটাইজিং কারেন্টের কী এফেক্ট হবে, ম্যাগনেটাইজিং কারেন্ট কিন্তু বাড়বে, ম্যাগনেটাইজিং কারেন্ট বাড়বে। আর ম্যাগনেটাইজিং কারেন্ট বাড়লে পাওয়ার ফ্যাক্টর কমবে। অবভিয়াসলি কী করে না, P = VI cos phi। তো যদি আমরা দেখি আয়ের সঙ্গে cos phi সম্পর্ক, তাহলে cos phi সমান কত হবে না, cos phi সমান P/VI। দেখতে পাচ্ছি যে আই আর cos phi কি ব্যস্ত সম্পর্ক, তাহলে যদি আইটা বাড়ে তাহলে cos phi কী হবে, অবভিয়াসলি কমবে। সেই কারণে জন্য ম্যাগনেটাইজিং কারেন্ট উইল ইনক্রিজ, সো পাওয়ার ফ্যাক্টর উইল ডিক্রিজ। আর কি, আর এখান থেকে কী হয় না, লিকেজ ফ্লাক্সটা ইনক্রিজ হয়। যখনই আমি এয়ার গ্যাপ বাড়াবো না, তখন কী হয় না, লিকেজ ফ্লাক্স কী হয়, ইনক্রিজ হয়। আর লিকেজ ফ্লাক্স ইনক্রিজ হওয়ার কারণের জন্য কী হয় না, ম্যাক্সিমাম টর্কের মানটা কমে যায়, তাহলে ইন্ডাকশন মোটরে যদি এয়ার গ্যাপ বাড়িয়ে দিই, কী ঘটবে, ফার্স্ট হচ্ছে পারমিয়াবিলিটি কমে যাবে। কমে যাওয়ার ফলে কী হবে, ইন্ডাকটেন্স কমে যাবে। তারপর কী হবে না, ম্যাগনেটিক সার্কিটের ম্যাগনেটাইজিং কারেন্ট বেড়ে যাবে। ম্যাগনেটাইজিং কারেন্ট বেড়ে যাওয়ার ফলে কী হবে না, পাওয়ার ফ্যাক্টর কমে যাবে। আর কি না, লিকেজ, যেহেতু এয়ার গ্যাপ বেশি, তার মানে লিকেজ ফ্লাক্স বেশি হবে। লিকেজ ফ্লাক্স বেশি হওয়ার জন্য কী হবে না, ম্যাক্সিমাম টর্ক কমে যাবে। তো এই কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদেরকে জেনে রাখতে হবে, কার ক্ষেত্রে, ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে। নেক্সট অ্যান্ড লাস্ট চলে যাবো। কতক্ষণ হলো ভাই সাহেব, 33 মিনিট হয়ে গেছে। কিছু করার নেই, তোমরা পরের দিন অবশ্যই বলো, কিন্তু যদি ওইটা অ্যাড না করতে হয় প্রথম পার্ট টাইমে, তাহলে অ্যাড করবো না। যদি তোমাদের মনে হয় যে না দরকার নেই, বেশি টাইম হয়ে যাচ্ছে, তাহলে ফার্স্ট পার্টটা আমি ওই যে পার্টটা আমি এক্সট্রা অ্যাড করলাম কন্ট্রোল সিস্টেমে, সেটা আমি অ্যাড করবো না। পরের দিন থেকে জাস্ট যেমন চলে সেরকম চলবে। তো 43 কোশ্চেন কী হচ্ছে না, রিল্যাকটেন্স মোটর, জাস্ট এটা মনে রাখতে হবে, রিল্যাকটেন্স মোটর একটা স্পেশাল মোটর হিসেবে কাজ করে, স্পেশাল মোটর। তো এই মোটরটা অপারেট করে কনস্ট্যান্ট স্পিড আপ টু 200% অফ ফুল লোড, ঠিক আছে। কনস্ট্যান্ট স্পিডে চলবে কতক্ষণ পর্যন্ত না, ফুল লোডের ফুল লোড টর্কের 200% পর্যন্ত কী হবে, এটা কনস্ট্যান্ট স্পিডে চলবে। এটা মনে রাখবে, তাহলেই হবে, আর কিছু মনে রাখতে হবে না এখান থেকে। চলো আজকে এই পর্যন্ত থাকলো, অনেকক্ষণ টাইম হয়ে গেছে, 33 মিনিট হয়ে গেছে, ঠিক আছে। আমি চাইছি না তোমাদের ভিডিওটা বড় করতে। আর অবশ্যই তোমরা কমেন্টে জানিও কিন্তু, হ্যাঁ, যে তোমরা কীরকম কী চাইছো না চাইছো। আর আমাদের একটা নতুন নন টেকনিক্যাল সিরিজ শুরু হচ্ছে, সেটা হচ্ছে কাল থেকে শুরু হচ্ছে নন টেকনিক্যাল সিরিজ। তো তোমরা যদি চাও আমাদের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, আমি একটা নন টেকনিক্যাল স্ট্র্যাটেজি শেয়ার করেছি। তো দেখা হচ্ছে কালকে, চলো গুড বাই, থ্যাংক ইউ।